জাতীয় থেকে আন্তর্জাতিক আর প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়েই এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মাঝার মাহবুব। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় প্রধান আসামি চন্দন দাসকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আরেক আসামি রিপন দাসকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে 3টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন বিশেষ আদালতে এই দুই আসামিকে তোলা হয়। এ সময় রাষ্ট্রপক্ষ 10 দিনের রিমান্ড আবেদন করলে চন্দনকে 7 দিন ও রিপন দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ সময় আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। চন্দনকে কিশোরগঞ্জের ভৈরব থেকে ও রিপনকে চট্টগ্রামের আনোয়ারা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ভারতের আগরতলায় সহকারী হাইকমিশনের হামলার প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি দিয়েছে ইনকিলাব মঞ্চ। এ সময় বাংলাদেশের ভারত নীতি ও গণমাধ্যমের অপতথ্য প্রচারের বিষয়টির দৃষ্টি আকর্ষণ করেন ইনকিলাব মঞ্চের নেতারা। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশান সার্কেল 2 থেকে আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা ও ঐতিহাসিক বাবরি মসজিদ দিবস উপলক্ষে এক মৌন র্যালিকালে পুলিশের বাধার সম্মুখীন হয় মঞ্চের নেতাকর্মীরা। পরবর্তীতে 3 জন প্রতিনিধি ভারতীয় হাইকমিশনার অফিসে প্রতিবাদ লিপি জমা দেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র জানান, ভারতীয় সংখ্যালঘুদের নির্যাতনের বিষয়ে তারা প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি হাইকমিশনে হামলার সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানান তারা। স্মারকলিপিতে তারা জানান, ভারত সরকারের সর্বোচ্চ মহলকে অবহিত করা হবে বলেও আশ্বস্ত করেছেন হাইকমিশনের কর্মকর্তারা। এক শতাব্দীতে কোন ধর্মীয় উপাসনালয় উদযাপন করে রাষ্ট্রের মদতে, রাজনৈতিক দলের মদতে ভাঙা হয়েছে গত 100 বছরে পৃথিবীর ইতিহাসে এরকম নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজিরা যখন আক্রমণ করেছে, তারাও এরকম কোন উপাসনালয় হামলা করে ধ্বংস করেছে, এর কোন নজির নাই যেটা ভারত করেছে 1992 সালে। বন্ধু রাষ্ট্রের কথা বলে 71-এ আমাদের সাহায্যের যেই দায় দিয়ে প্রতিনিয়ত যে অপারেশন এবং যেই ডমিনেট আমাদেরকে করে যাচ্ছে তা আমরা মানি না। আজকে এবিপি নিউজ করেছে যে বাংলাদেশে হিন্দু নারীরা শাখা সিঁদুর পরে চলাচল করতে পারে না। আপনারা যারা আছেন এখানে, আপনাদের কাছে প্রশ্ন রাখি, আপনাদের এলাকায় কতজন হিন্দু নির্যাতিত হয়েছে এবং কে শাখা সিঁদুর পরে বের হতে পারে না? এর জবাব আমরা চাই। দেশ থেকে পালিয়ে গিয়ে পাশের দেশে বসে ষড়যন্ত্র করলেও তা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার এরশাদের পতন ও গণতন্ত্র উত্তরণে দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার ও দেশকে ব্যর্থ করতে নানামুখী ষড়যন্ত্র করছে পতিত আওয়ামী লীগ। তিনি আশা করেন, নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে অন্তর্বর্তী সরকার বিদায় নেবে। ডক্টর খন্দকার মোশাররফ বলেন, ঐক্যবদ্ধ থাকলে ধর্ম নিয়ে বিভেদের ষড়যন্ত্র সফল হবে না। এ সময় বিএনপি নেতা আমানুল্লাহ আমান বলেন, বিএনপি ক্ষমতা এলে জাতীয় সরকারের যে রূপরেখা দিয়েছে তারই প্রতিফলন এই জাতীয় ঐক্য। অবৈধভাবে একটি দেশে আছে, সেখান থেকে তারা ষড়যন্ত্র করবে, এটা আমরা অবিশ্বাস করি না। কেননা তারা চেষ্টা করবে, তারা পতিত একটি স্বৈরাচারী সরকার, তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য। যত দ্রুত সম্ভব এই সকল ক্ষেত্রে সংস্কার করে, বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচনের ক্ষেত্রে, নির্বাচনের পদ্ধতির ক্ষেত্রে যথাসম্ভব দ্রুত সংস্কার সাধন করা এবং নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া।
বাংলাদেশের উপর আধিপত্য কায়েম করতেই শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে গুলশানে বিএনপির এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, বড় ভাই সুলভ আচরণের কারণে কোনো প্রতিবেশীর সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নয়। তিনি আরও বলেন, ভারত যদি তার আচরণ পরিবর্তন না করে তাহলে আগামীতে তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক থাকবে কিনা সেটি বিবেচনা করবে বাংলাদেশের মানুষ। শেখ হাসিনা তার ভোটার শূন্য ভোট, তার প্রকৃত নির্বাচন অনুষ্ঠান, এদের প্রতি আপনাদের এত মহব্বত কেন? বাংলাদেশের জনগণ থেকে যে সরকার ধিকৃত, সেই সরকারকে আপনারা সমর্থন দেন এবং যেদিন সরকার পতন হয়েছে সেই দিন থেকে ক্রমাগতভাবে রিপাবলিক বাংলা, ক্যালকাটা নিউজ, একের পর এক এই সমস্ত সামাজিক গণমাধ্যম এবারে ডাহা মিথ্যা কথা তিনি বলে বেড়াচ্ছেন। সংস্কারের গতি বাড়াতে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিলেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু কিংবা সংখ্যাগরিষ্ঠ বলে কিছু নেই। একটি গোষ্ঠী এসব বলে স্বার্থ হাসিল করতে চায়। শুক্রবার কুমিল্লা টাউন হল মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান এসব কথা বলেন। আমরা কোনো আগ্রাসন সহ্য করব না। বাংলাদেশের 1 ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না। আমাদের জীবন দিব, তবু বাংলাদেশের আধা ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব না। জনগণকে বোকা ভাবার কোনো কারণ নেই। আমরা জনগণের উপর আলহামদুলিল্লাহ পূর্ণ আস্থা রাখি। জনগণ বিচার করবে অতীত কার কেমন ছিল, বর্তমান কার কেমন, আর ভবিষ্যৎ কার কেমন হতে পারে। বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা ভারতের ষড়যন্ত্র বুঝে গেছে। কোনো ধর্ম বা দলের মানুষ এই ফাঁদে পা দেবে না, বরং ঐক্যবদ্ধ হচ্ছে, এমনটাই মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর জামায়াত ইসলামীর আমির সেলিম উদ্দিন। শুক্রবার বিকেলে মোহাম্মদপুরের আদাবর থানার জামায়াত ইসলামীর সহযোগী সমাবেশে তিনি আরও বলেন, ভারতে গিয়ে ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলতে চাচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষ সম্প্রীতিতে বিশ্বাসী। তারা এসব চক্রান্ত বোঝে। শেখ হাসিনার রাজনৈতিক জানাজা হয়েছে, এবার দাফনের পালা মন্তব্য করে কোথাও কোনো ষড়যন্ত্র দেখলেই প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি। আমাদের দেশের হিন্দু ভাইরা তাদের মাথায় তো খারাপ হয় নাই যে ভারতের দাদা বাবুদের কথায় তারা এখানে নাচবে। এই যারা হিন্দু নামেও যদি কেউ করে সেটি সুস্পষ্টভাবে আওয়ামী লীগ। জুলাই আগস্টে ছাত্র জনতা যে বাংলাদেশ চেয়েছিল, জামায়াত ইসলামীরও একই চাও বলে মন্তব্য করেছেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। শুক্রবার সকালে রাজধানীর শাহজাহানপুরের মৈত্রী সংঘ মাঠে কর্মী সম্মেলনে কথা বলেন তিনি। সম্মেলনে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশকে অস্থির করে তুললে কোনো শক্তি শান্তিতে থাকতে পারবে না। ভারতের ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তিনি আরও বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে সর্বাত্মক প্রচেষ্টা করেও ব্যর্থ হয়েছে ষড়যন্ত্রকারীরা। সব ভেদাভেদ দূর করে সব ধর্মের, দল ও মতের মানুষ এখন আরও বেশি ঐক্যবদ্ধ বলে দাবি করেন শিবিরের সাবেক এই সভাপতি। এদেশের 18 কোটি মানুষ আপনাদেরকে জানিয়ে দিচ্ছে, কান খুলে শুনে রাখুন, বাংলাদেশকে উত্তপ্ত এবং অস্থির করে এই পৃথিবীর কেউ ভালো থাকতে পারবেন না। আমাদেরকে অস্থির করলে আপনারা অস্থির হবেন, আমাদেরকে উত্তপ্ত করলে আপনারা উত্তপ্ত হতে বাধ্য হবেন, আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করলে আপনারাও শান্তিতে থাকতে পারবেন না। ভারতের প্রোপাগান্ডায় বাংলাদেশের কোনো ক্ষতি নেই, কারণ
দেশে বাজার, চিকিৎসা সহ সব ব্যবস্থায় আছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। শুক্রবার দুপুরে বেনাপোল বন্দর পরিদর্শনকালে এমন মন্তব্য করেন উপদেষ্টা। এ সময় সাম্প্রতিক বিষয়ে জানান, বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ ভারতে যায়। এ খাত থেকে অর্থনৈতিকভাবে ভারত লাভবান হয়, তবে তারা না চাইলে বাংলাদেশিরা যাবে না। এতে ভারতীয় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও জানান তিনি। স্থলবন্দরের ভেহিক্যাল ও প্যাসেঞ্জার টার্মিনাল পরিদর্শনের সময় বন্দর ব্যবহারকারীদের পক্ষ থেকে স্থানীয় একজন সাংবাদিকের বিরুদ্ধে উপদেষ্টার নাম ভাঙিয়ে সুবিধা নেওয়ার অভিযোগ জানানো হলে অভিযুক্তকে আটক করতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টম কমিশনার কামরুজ্জামান, বন্দর পরিচালক মামুন কবির তরফদার সহ প্রশাসনের কর্মকর্তারা। সেখানে চিকিৎসার জন্য যায়, তারা করতে যায়, না গেছে তবে আমাদের কি আমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না। হ্যাঁ, তো যতদিন ভারতকে আমাদের বিরুদ্ধে কোনো প্রপাগান্ডা হবে ততদিন আমাদের দেশের লোক কম যাবে। কম গেলে আমাদের তো কোনো ক্ষতি নেই। আমাদের এখানে চিকিৎসাও আছে, আমাদের এখানে বাজারও আছে, সবই আছে। এবার এটা তাদের ব্যাপার। দেশ থেকে স্বৈরাচারের পতন হলেও ফ্যাসিবাদের প্রেতাত্মারা বাংলাদেশে এখনও বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু। শুক্রবার দুপুরে টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ সভাপতি শামসুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় কথা বলেন তিনি। জানান, ফ্যাসিবাদের দোসররা বিএনপির সাথে ঢুকে সুযোগ খুঁজছে, তাই শুধুমাত্র দল ভারী করার জন্য যাকে তাকে আশ্রয় না দেওয়ার বিষয়ে সতর্ক করেন দলীয় নেতাকর্মীদের। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্রের পূর্ণ বিজয় এখনও অর্জন হয়নি, তাই আরেকটি নির্বাচনের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হলে গণতন্ত্রের মূল বিজয় অর্জিত হবে। ফ্যাসিবাদের পতন হয়েছে, ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। আরেকটি নির্বাচনের মধ্য দিয়ে মানুষের ভোটের অধিকার যখন প্রতিষ্ঠিত হবে, একটি নির্বাচিত সরকারের যখন বাংলাদেশের ক্ষমতা বসবে বা দেশ পরিচালনার দায়িত্ব নিবে, তখনই গণতন্ত্রের যে মূল যে বিজয়, সেই বিজয় অর্জন করতে আমরা সক্ষম হব। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে বিপ্লবী ছাত্র মৈত্রী। শুক্রবার সকালে রাজু ভাস্কর্যে বিপ্লবী ছাত্র মৈত্রীর 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারকে এই আহ্বান জানান। এছাড়াও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নাগালের মধ্যে আনার আহ্বান জানান তারা। বলেন, অন্তর্বর্তী সরকার প্রায় 4 মাস পার হলেও বাজারে স্থিতিশীল অবস্থায় আনতে ব্যর্থ হয়েছে। বিপ্লবী ছাত্র মৈত্রীর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে শহীদ স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষার্থীরা। নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান জানিয়ে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা চালুর দাবি তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শুক্রবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের চতুর্দিকে শত্রু, সংস্কার না করে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়েছে একদল। ভারত বন্ধুত্বের পরিচয় দিতে পারেনি মন্তব্য করে তিনি বলেন, দেশে অশান্তি সৃষ্টি করতে নীল নকশা করছে ভারত। এ সময় বিতর্কিত উপদেষ্টাদের পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিও জানান তিনি। আজকে পিআর সিস্টেমের মাধ্যমেই এই দেশে জাতীয় একটা সরকার গঠন হবে এবং এর মাধ্যমেই বাংলাদেশে আমরা সবাই একত্রিত হয়ে সুন্দর দেশ গড়ার একটা প্রক্রিয়া তৈরি হবে। যারা নাকি বিতর্কিত তাদেরকে উপদেষ্টা থেকে আপনারা সরিয়ে দেবেন, এটা আমাদের দাবি। সংখ্যালঘুরা সর্বক্ষেত্রে নিরাপদ থাকার পরেও আজকে আমাদের পাশের রাষ্ট্রে ভারত
সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যম আমাদের দেশকে অশান্তি তৈরি করার জন্য বিভিন্ন ধরনের অশান্তি করার বিভিন্ন নীল নকশা তৈরি করেছে। আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করে সেই ছবি পশ্চিমা বিশ্বে বিক্রি করতে চায় বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শুক্রবার বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় গণসংহতি আন্দোলন আয়োজিত গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। ভারতের শক্তিতে বলিয়ান হয়ে আওয়ামী লীগ এখনও নানাভাবে ষড়যন্ত্র করছে উল্লেখ করে সাকি এর ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নে জাতীয় ঐক্যমত্য গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়া সংখ্যালঘুদের কেউ যেন বঞ্চনার শিকার না হয় সে বিষয়ে সতর্ক থাকার কথাও বলেন জোনায়েদ সাকি। গণসংলাপে দেশের বর্তমান পরিস্থিতির উন্নতি, বাজার নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনার দাবিও জানানো হয়। আওয়ামী লীগ এখন হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করে সেই ছবি পশ্চিমা বিশ্বে বিক্রি করতে চায়। ভারতের মিডিয়া তারা এখন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার লেগে গেছে। ভারতের শক্তিতে শক্তিশালী হয়ে এখন তারা নানান ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র আমাদের মোকাবেলা করতে হবে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে গেলে আমাদের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে অবদান রাখা শিক্ষার্থীদের নিয়ে 20 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। এ কমিটি ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেল। রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে এই ঘোষণা দেন তিনি। 20 সদস্য বিশিষ্ট এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল ও সদস্য সচিব হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৌহিদ মোহাম্মদ সিয়াম। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে নাসিম আল তারিক ও ফারহানা বিনতে জিগার ফারিনার নাম ঘোষণা করা হয়। এছাড়া রয়েছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মোহাম্মদ ওবায়দুল্লাহ সহ আরও অনেকেই। এ কমিটি ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্মিলিত ঐক্যে শপথ পাঠ ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক ছাত্র সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। উপাচার্য ডক্টর সালেহ হাসান নকিব, উপ উপাচার্য ফরিদ উদ্দিন খান সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। সাম্প্রতিক দেশি বিদেশি উস্কানি ও নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে কর্মসূচি আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সম্প্রীতি মঞ্চ। বিভিন্ন জাতি ধর্মের মানুষ সহাবস্থান করতে পছন্দ। জুলাই বিপ্লবকে স্মরণ করে গাজীপুরে শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গণ অভ্যুত্থানের গান। শুক্রবার বিকেলে শহরের রাজবাড়ী মাঠে বিপ্লবী গান পরিবেশন করেন শিল্পীরা। গানে গানে বিভিন্ন খাতে বৈষম্যের চিত্র তুলে ধরেন শিল্পীরা। এর আগে জুলাই অভ্যুত্থানের শহীদ জাকির হোসেনের স্ত্রী জান্নাতুল নাইম অনুষ্ঠানের উদ্বোধন করেন। অন্য শহীদ পরিবারের সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন। জুলাই বিপ্লবের স্মরণে এমন আয়োজনে খুশি আন্দোলনে হতাহতদের স্বজন ও পরিবারের সদস্যরা। ভারতের মিডিয়া বাংলাদেশকে যেভাবে দেখাতে চাচ্ছে সেই চেষ্টাকে প্রতিহত করতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ডক্টর সৈয়দ জামিল আহমেদ। শুক্রবার বিকেলে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি কালচারাল একাডেমিতে ওয়ানগালা উৎসবে তিনি কথা বলেন। বিপ্লব পরবর্তী নতুন দেশে সব জাতি ধর্ম একসাথে মিলেমিশে থাকবে বলে এ সময় আশা প্রকাশ করেন ডক্টর সৈয়দ জামিল আহমেদ। প্রতি বছরের মতো এবারও নেত্রকোনার দুর্গাপুর ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জেলা শিল্পকলা একাডেমির যৌথভাবে এ আয়োজন করে। গারোদের নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখতে অনুষ্ঠিত হয় ওয়ানগালা উৎসব। ভারতীয় মিডিয়া যেভাবে পুরো বাংলাদেশকে চিত্রায়িত করেছে তার বিপরীতে আমরা দেখতে চাচ্ছি আমরা জানি বাংলাদেশটা কেমন।
তো আমরা চাই সারা পৃথিবীকে দেখাতে যে আমাদের এই দেশটা সম্প্রীতির দেশ, আমরা সবাই মিলে একসাথে থাকি, এবং আমি আমার ধর্ম যাই হোক না কেন আমি সকল ধরনের উৎসবে অংশগ্রহণ করতে পারি। পঞ্চগড়ের মোমিনপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশির মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার ভোরে নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পঞ্চগড় সদরের মোমিনপাড়া সীমান্তে ঘটনা ঘটে। নিহত আনোয়ার তেঁতুলিয়ার দেবনগর ইউনিয়নের বাসিন্দা। বিজিবি জানায় বৃহস্পতিবার গভীর রাতে আনোয়ার হোসেন সহ কয়েকজন ভারতে গরু আনতে যায়। শুক্রবার ভোরে ফেরার সময় ভারতের চানাকিয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে 4 রাউন্ড গুলি ছোড়ে। এ সময় মৃত্যু হয় আনোয়ারের। পরে বিএসএফ সদস্যরা তার মরদেহ নোম্যান্স ল্যান্ডে ফেলে রাখে। সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা। পরে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা প্রথমত হল্লা চিল্লা শুনছি, বিএসএফ এর হল্লা চিল্লা, তারপরে কিছুক্ষণ পরে ভটাম করে একটা গুলির শব্দ, তারপরে আবার কিছুক্ষণ নাই, তারপরে আবার খুব হল্লা চিল্লা। আমি সকাল 6টার সময় ঘটনা শুনি, ঘটনা শোনার পর তার বাসায় যায়, আমি তাদেরকে বলি যে এই ঘটনা। তারপরে ওর ছোটো ভাইকে আমি ঘাগড়া ক্যাম্প এলাকায় নিয়ে আসে তার ঘাগড়া ক্যাম্পে আমি রাখে আসি। তার আমি স্পটে আসি যে ছেলেটা মারা গেছে, ওখানে বিজিআর বিএসএফ সবাই একসাথে আছে। পাখির মতো গুলি করে মারা একটা মানুষকে তাজা প্রাণ ঝরায় দেওয়া, এটা খুব কষ্টকর। দেশবাসী এটা আমরা খুব নিন্দা জানাই। আমাদের সরকারের কাছে বিনীত আবেদন যেন এটা আমাদের ভালোভাবে দেখে, যে আমাদের একটা প্রাণ নজরে এইভাবে ভারত সীমান্তে না মারে। কর্ণফুলী টানেলের মতো একাধিক বড় প্রকল্প খতিয়ে দেখা গেছে এসব প্রকল্প হাতে নেওয়ার আগে সেখান থেকে রাজস্ব কতটা আসবে তা বিবেচনায় নেওয়া হয়নি, এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু বিভাগের উপদেষ্টা ফাউজুল কবির খান। শুক্রবার সকালে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে HR কনভেনশনে উপদেষ্টা বলেন, এসব প্রকল্পের রাজস্ব আয়ের চেয়ে অপচয় বেশি হচ্ছে। এসব প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত ছিল বলেই দুর্নীতি হয়েছে মন্তব্য করে তিনি বলেন, প্রকল্প নেয়ার আগে তার আয় ব্যয় হিসেব করা উচিত। দেশের সকল সেক্টরে হিউম্যান রিসোর্স কম রয়েছে। সাধারণ চাকরির জন্য বিদেশ থেকে লোক নিয়োগ দেওয়া হবে না, শুধু বড় পদের জন্য বিবেচনা করা হবে বিদেশি ও অভিজ্ঞদের নিয়োগের ক্ষেত্রে বলে তিনি জানান। এবার যদি আমরা ফেল করি, তাহলে কিন্তু আরো অনেক বড় বিদ্রোহ হবে। অনেকে মনে করে এটা একটা ওয়ান টাইম এপিসোড, এটা কিন্তু ওয়ান টাইম এপিসোড। আমি গ্রামে যাই, ইয়েতে যাই, ফিল্ডে যাই, জেলা শহরে যাই, ওখানে মানুষের আমি এটা বুঝতে পারি, মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ এখনো পূর্ণ মাত্রায় বিদ্যমান। ছাত্ররা এসে যদি আমাদের এই অবস্থা হয়, যদি আর কালকে কৃষক মাঠে নামে, যদি কালকে শ্রমিক মাঠে নামে, আমি আপনি কোথায় যাবেন? দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 3 জনের, আর নতুন করে আক্রান্ত হয়েছেন 186 জন। এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণ হারালেন 517 জন। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত জাতীয় উদ্যোগ ও ব্যক্তি পর্যায়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 42 জন এবং উত্তর সিটি কর্পোরেশনে 67 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আর ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে আক্রান্ত হয়েছেন 40 জন। এছাড়া অন্য বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন খুলনায় 17 জন। এ নিয়ে এবছর সর্বমোট ডেঙ্গুতে 95,070 জনের আক্রান্ত হবার তথ্য মিলেছে। গেল বছরগুলোতে শীতে ডেঙ্গুর প্রকোপ কমে আসলেও চলতি বছর জলবায়ু পরিবর্তনের কারণে শীত মৌসুমেও উন্নতি হচ্ছে না ডেঙ্গু পরিস্থিতির। এখন যার দিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। ক্ষতির বোঝা মাথায় নিয়েই জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা সুগার মিলসে শুরু হয়েছে আখ মারাই কার্যক্রম। বিকেলে মিলটির কেইন ক্যারিয়ারে আখ
নিক্ষেপের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর লিপিকা ভদ্র। মিল কর্তৃপক্ষ বলছে, চলতি অর্থ বছরে মিলটি ৭৯ দিন খোলা রাখার পরিকল্পনা রয়েছে। আর চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪,৯৭০ টন। এছাড়া মিল কর্তৃপক্ষ চাষিদের আখ চাষে উৎসাহিত করতে কাজ করছে। মিলটি প্রতিষ্ঠার পর থেকে ৬৬ বার মাড়াই কার্যক্রম পরিচালনা করা হয়। এর মধ্যে ৪৮ বার লোকসান গুনতে হয় কর্তৃপক্ষকে, যার পরিমাণ ৬৫৬,৭৫ টাকা। দিনাজপুরের বীরগঞ্জে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২০ জন। সকাল ৮:৩০টার দিকে বীরগঞ্জ উপজেলার ঠাকুরগাঁও ১০ মাইল মহাসড়কের যদুর মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, সকালে যদুর মোড় এলাকায় একটি ধান বোঝাই ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ট্রাক ও বাসের চালক সহ ৪ জন নিহত হয়। পরে নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। বগুড়ায় শুরু হয়েছে ১০ম আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্মেলন। শুক্রবার সন্ধ্যায় সম্মেলনের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের সহকারী স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর সাইদুর রহমান। যৌথভাবে এর আয়োজন করছে পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ এবং TMSS মেডিকেল কলেজ। সম্মেলনে স্বাস্থ্য ব্যবস্থায় স্থায়িত্ব সমতা, অভিজ্ঞতা, যোগ্যতার উপর গুরুত্ব আরোপ করেন দেশি বিদেশি ডাক্তার ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। জনস্বাস্থ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর আফতাব উদ্দিন, বিশ্ব স্বাস্থ্য ফেডারেশনের প্রধান নির্বাহী অধ্যাপক ব্রিটেনিয়া বরিস, TMSS এর নির্বাহী পরিচালক ডক্টর হোসনে আরা বেগম, TMSS এর মেডিকেল কলেজের অধ্যক্ষ জাকির হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। শেরপুরে সরিষা আবাদ উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার মোবারকপুরে মতবিনিময় সভা শুরু হয়। সভায় বক্তারা বলেন, কৃষকদের কাছে সরিষার নতুন জাত বিনা ১৪ খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এই জাতের সরিষা বীজ বপনে জমি চাষ করতে হয় না। এছাড়া আমন কাটার আগে এই জাতের সরিষা বীজ বপন করলে দ্রুতই সরিষার চারা গজায় এবং ফলনও ভালো হয়। ফলে নতুন জাতের এই সরিষা বিনা ১৪ চাষে কৃষকদের লাভবান হওয়ার সুযোগ রয়েছে। দেশের চিকিৎসা প্রযুক্তিতে নিত্য নতুন উদ্ভাবনের লক্ষ্যে তৃতীয়বারের মতো স্বাস্থ্যসেবা ও মেডিকেল সরঞ্জাম প্রদর্শনী মেলা শুরু হয়েছে। রাজধানীর ICCBতে বাংলা মেডিকেল ও ডায়াগনস্টিক এক্সপো আয়োজিত এ প্রদর্শনী চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। প্রদর্শনীতে ১৫০টির বেশি স্টল রয়েছে। আয়োজকরা জানান, হাসপাতাল, ডাক্তার, প্যাথোলজিস্ট, বিজ্ঞানী, ডিলার, ডিস্ট্রিবিউটর, আমদানিকারক, খুচরা বিক্রেতা এবং অন্যান্য ক্রেতা গোষ্ঠীকে সংযুক্ত করবে এই প্রদর্শনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের আয়োজনে শনিবার শুরু হচ্ছে সপ্তাহব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসব। এতে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে অনুষদের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা পুনর্মিলনের পাশাপাশি শিক্ষকদের সাথে তাদের অর্জনগুলো উদযাপন করবে। শনিবার সকালে গ্র্যান্ড র্যালির মধ্য দিয়ে সপ্তাহব্যাপী আয়োজনের শুরু হবে। উল্লেখযোগ্য ইভেন্টগুলোর মধ্যে রয়েছে সিম্পোজিয়াম, বিতর্ক প্রতিযোগিতা, ক্যারিয়ার টক, জব ফেয়ার, গোল্ডেন জুবিলির গ্র্যান্ড রিল ইউনিয়ন ও ক্রিকেট ম্যাচ। এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন চারদিক। এবার দেশের বাইরের খবর। ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় ৫.৫ বছর পর স্থানীয় সময় ৭ তারিখ খুলছে ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক নটর ডেম ক্যাথেড্রাল।
এদিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ আরও বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকার কথা রয়েছে। তাই নতুন রূপে ক্যাথেড্রালটি উদ্বোধনের আগের দিন শুক্রবার থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে এটি আবারও জনসাধারণের জন্য মুক্ত করে দেওয়া হবে। 2019 সালের 15 এপ্রিল বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল 850 বছর পুরনো ক্যাথেড্রালটি। নিজেদের উৎপাদিত শস্যের ন্যায্য দামের দাবিতে আবারও কৃষক বিক্ষোভে উত্তাল ভারত। শুক্রবার তাদের দিল্লি চলো কর্মসূচি শান্তিপূর্ণভাবে শুরু হলেও পথে পুলিশের বাধায় সহিংস হয়ে ওঠে পরিস্থিতি। ব্যারিকেড ভেঙে খানিকটা এগোতে পারলেও এরপরই নিরাপত্তা বাহিনীর কঠিন বাধার মুখে পড়েন কৃষকরা। নতুন কৃষি আইনের অধীনে চাল, গম ছাড়াও কমপক্ষে 20টি নিত্য প্রয়োজনীয় শস্যের ন্যূনতম সহায়ক মূল্য ধার্য করা, ঋণ মওকুফ, বর্ধিত শুল্ক থেকে রক্ষাসহ বিভিন্ন দাবিতে 11 মাসের ব্যবধানে ফের কৃষকদের আন্দোলনে উত্তাল ভারত। বিক্ষোভ ঠেকাতে দিল্লি পর্যন্ত মোবাইল ইন্টারনেট সংযোগ ও মুঠোফোনের বার্তা সেবা বন্ধ রেখেছে হরিয়ানা রাজ্য সরকার। এছাড়া হরিয়ানার আম্বালায় জারি রয়েছে 144 ধারা। তবুও দমানো যাচ্ছে না কৃষকদের আন্দোলন। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে সংযুক্ত কিষাণ মোর্চা। বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য রেকর্ড $10,000 কোটি সহায়তা ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। আন্তর্জাতিক সংস্থাটি বলছে বিশ্বের 78টি দেশকে এই অর্থ সহযোগিতা করা হবে। পাশাপাশি বেশ কয়েকটি দেশকে ঋণ দেওয়ার জন্য $2,400 কোটি তহবিলও তৈরি করেছে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। 2021 সালে বিশ্বব্যাংকের দরিদ্র দেশগুলোর জন্য বরাদ্দ ছিল $9,300 কোটি। Scale humanitarian crisis. Some cases cash to more than 6.5 million people to prevent a widespread drought. এবারে খেলার খবর। ময়মনসিংহে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার সকালে সার্কিট হাউস মাঠে বিভাগীয় পর্যায়ের টি-20 টুর্নামেন্টের উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। পরে লাল ও সবুজ দলের মধ্যে 20 ওভারের খেলা অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট করতে নেমে সবুজ দল সবগুলো উইকেট হারিয়ে 107 রান করে। বিপরীতে 19 ওভারে 6 উইকেট বাকি থাকতেই 108 রান করে বিজয়ী হয় লাল দল। ম্যান অব দ্য ম্যাচ লাল দলে ফাহিম। বিজয়ী দল অন্য বিভাগীয় চ্যাম্পিয়ন দলের সঙ্গে চূড়ান্ত পর্বে ঢাকায় প্রতিদ্বন্দ্বিতা করবে। শেয়ারবাজার কেলেঙ্কারি সহ গণমাধ্যমে আসা সব অভিযোগই মিথ্যা, এমনটাই দাবি সাকিব আল হাসানের। বিপিএল দল চিটাগাং ভাইকিংসের স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরীকে এসব কথা জানিয়েছেন তিনি। তবে আসন্ন বিপিএলে অংশ নিতে সাকিবের দেশে ফেরার বিষয়ে অনিশ্চয়তা রয়ে গেছে বলেও জানিয়েছেন সামির কাদের। জি, আমার সাথে কথা হয়েছে। আমি কয়েকটা প্রশ্ন করেছিলাম ওনাকে রিসেন্ট কিছু নিউজ দেখার পর, যেগুলো উনি আমাকে বলছে ওগুলো একটাও সত্যি না, উনি নাকি ওগুলো বলেনি। যেটাই হোক, এটা তার সাথে তার পার্সোনাল ব্যাপার, আমি ওখানে কোনো কমেন্ট দিতে চাচ্ছি না। বাট আমার কিছু প্রশ্ন ছিল যেগুলো আমি ওনাকে জিজ্ঞেস করেছি, উনি বলেছে যে না, এগুলো একটা সত্য না। না, উনি এখনো ওরকম কিছু বলেনি, উনি এখনো কিছু ওভাবে বলেনি। আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে প্রথম টি-20তে বড় রান তাড়া করে জয়ের আশা জাগিয়েও হারে বাংলাদেশ। তবে ম্যাচ হারলেও সিরিজ জয়ে আশাবাদী দলের সিনিয়র খেলোয়াড় জাহানারা আলম। খুশি খুব বেশি হতে পারছি না যে রেজাল্টটা আসলে আমাদের পক্ষে আসেনি, তবে ইনশাআল্লাহ স্টার্টটা ভালো হয়েছে। ব্যাটিং 4 জন আমাদের দারুণ স্কোর করেছে, সো সেদিক থেকে বিবেচনা করলে আমার বিশ্বাস যে সিরিজ ইনশাআল্লাহ আমরা নিতে পারবো। আমরা খুব আশাবাদী যে 4 জন রানের ছন্দে ফিরেছে, একজন আগে থেকেই ছিল, এবং আমার বিশ্বাস যে তার সঙ্গে যদি আরও 2 জন যুক্ত হয় তো 6 থেকে 7 জনের মাধ্যমে আমরা এই ব্যাটিং ট্র্যাকে আমরা অবশ্যই একটা ভালো রান চেইজও করতে পারবো এবং অ্যাচিভও করতে পারবো। 2025 সালে 32টি দলের অংশগ্রহণে হবে ক্লাব বিশ্বকাপ। 15 জুন থেকে 13 জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের 12টি স্টেডিয়ামে হবে ক্লাব বিশ্বকাপের লড়াই।
ইন্টার মায়ামি ও আফ্রিকান চ্যাম্পিয়ন আল আহলির ম্যাচ দিয়ে শুরু হবে ক্লাব বিশ্বকাপের আসর। 5 ডিসেম্বর মায়ামিতে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ড্র। অনুষ্ঠানে পরিচালনা করেন বিশ্বকাপ জয়ী ইতালিয়ান গ্রেট আলসান্দ্রো ডেল পিয়েরো। ড্রয়ের আগে ট্রফি উন্মোচন করেন ফিফা সভাপতি জিয়ান্তো ইনফানিন্তো ও ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও। আয়োজন শুরুর আগে টুর্নামেন্টের জন্য শুভকামনা জানিয়ে বার্তা প্রদান করেন সদ্য নির্বাচিত আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে সার্চ করুন youtube.com/c/ekhon tv।